এটি একটি ভাইরাস যাদের ব্যাস মাত্র 40 থেকে 80 ন্যানোমিটার। এটির সংক্রমণে গায়ে লালচে দানা দেখা যায় আর সাথে থাকে জ্বর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই রোগকেই আমরা হাম বলে থাকি। আর প্রায় একই রকম দেখতে এই ভাইরাসটি আকারে পাশেরটির তুলনায় বেশ বড়। এদের ব্যাস 120 থেকে 250 ন্যানোমিটার। এটির সংক্রমণেও জ্বর ও গায়ে লালচে দানা বা র্যাশ দেখা যায়, যে রোগকেও আমরা বলি হাম। ছোট আকৃতির এই ভাইরাসটি ম্যাটোনাভিরিডি পরিবারের, আর বড়টির পরিবার প্যারামিক্সোভিরিডি। দুটি সম্পূর্ণ ভিন্ন পরিবারের দুটি ভিন্ন ভাইরাস, অথচ রোগের ধরন একই। ছোট এই ভাইরাসটিকে খেয়াল করুন। এদের এই লম্বা লম্বা সুরের মতো বেশ ফাঁকা ফাঁকা অংশগুলোকে বলে স্পাইক। এগুলো তৈরি হয় গ্লাইকোপ্রোটিনের মাধ্যমে। আমাদের দেহের কোষে আটকানো এবং কোষের ভেতরে প্রবেশের জন্য ভাইরাসগুলো এই গ্লাইকোপ্রোটিনের তৈরি স্পাইকগুলো ব্যবহার করে। এগুলোকে তুলনা করা হয় চাবির সাথে। মানুষ সহ বিভিন্ন পশু পাখির কোষে রয়েছে এই ধরনের অংশ, যেগুলোকে বলে রিসেপ্টর। এই রিসেপ্টরগুলোকে তুলনা করা হয় তালার সঙ্গে। চাবি যদি তালার সঙ্গে খাপে খাপে না মিলে যায়, তাহলে তালাটি যেমন খোলে না, তেমনি ভাইরাসের স্পাইকগুলো যদি এই কোষগুলোর রিসেপ্টরের সঙ্গে না মেলে, তাহলে ভাইরাসগুলো তার বংশবৃদ্ধির জন্য কোষের ভেতর প্রবেশ করতে পারে না। মানুষ ও পশু পাখির এই রিসেপ্টর হয় ভিন্ন ভিন্ন। তাই সাধারণত পশু পাখির সংক্রমিত ভাইরাস মানুষের শরীরে কার্যকর হয় না। তবে অসংখ্যবার চেষ্টার ফলে কোটি কোটি ভাইরাসের ভেতর কোনো একটি যদি এই কাজটি করতে পারে, তবে তারাও পশু পাখি হতে মানুষের ভেতর বা মানুষ হতে পশু পাখির ভেতর সংক্রমিত হয়ে যায়। অর্থাৎ ভিন্ন প্রজাতির ভেতর সংক্রমিত হতে হলে আরও বেশ কিছু বিষয়ের সঙ্গে এই মূল বিষয়টিরও পরিবর্তন প্রয়োজন হয়। বাদুড় একটি বিশেষ ভাইরাসে সংক্রমিত হয়, সেটির নাম রুহুগু ভাইরাস। আর ইঁদুর হয় রাস্ট্রেলা ভাইরাস দ্বারা। এরা এই ছোট আকৃতির ভাইরাসের নিকটাত্মীয়। এই ভাইরাসগুলোর কোনো একটি কয়েক হাজার বছর আগে নিজেদের প্রজাতি পরিবর্তনের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। এদের এই পরিবর্তিত প্রজাতি হলো এই ছোট ভাইরাসটি। এর নাম রুবেলা ভাইরাস। এটিকে বাংলায় জার্মান হাম বলা হয়। এটি এখন শুধু মানুষের ভেতরেই বেঁচে থাকতে পারে, অন্য কোনো প্রকার প্রাণী হতে এটি আর ছড়ায় না। বড় আকারের এই ভাইরাসটিও পশুর শরীর হতে মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। একসময় রিন্ডারপেস্ট ভাইরাসের মাধ্যমে গরুর একটি প্রাণঘাতী রোগ হতো। এটি গবাদি পশুর মরক হিসাবে পরিচিত। বিজ্ঞানীদের মতে প্রায় 4000 বছর আগে যখন মানুষ প্রথম গরু পালন শুরু করে এবং বড় বড় জনপদ গড়ে ওঠে, তখন এই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে মানুষের শরীরের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। আর বর্তমানে এই ভাইরাসটিও শুধুমাত্র মানুষের শরীরেই বেঁচে থাকতে পারে এবং অন্য কোনো প্রকার প্রাণীর মাধ্যমে ছড়ায় না। বড় আকারের পরিবর্তিত এই ভাইরাসটির নাম মিজলস ভাইরাস বা হাম। এটি মূলত আমাদের পরিচিত হামের জন্য দায়ী। আমাদের দেহে এই দুইটি ভাইরাসের সংক্রমণের বহিঃপ্রকাশ প্রায় এক, কারণ এরা দুজনই প্রায় একই কাজ করে। এরা মূলত আমাদের দেহে শুধুমাত্র নিজেদের বংশকে বিস্তৃত করে। এরা আমাদের শরীরের কোষে প্রবেশ করার পর আরএনএকে মুক্ত করে কোষের শক্তিকে বা রিপ্রোডাক্টিভ সিস্টেমকে ব্যবহার করে নিজের লক্ষ লক্ষ কপি তৈরি করে। এরপর যখন এই বিপুল সংখ্যক ভাইরাস কোষ হতে বাহির হয়, তখন কোষগুলো ফেটে নষ্ট হয়ে যায় আর রক্তের মাধ্যমে চামড়া, ফুসফুস সহ চোখে ছড়িয়ে পড়ে। আমরা আমাদের শরীরে যে সকল প্রতিক্রিয়া লক্ষ্য করি তা কিন্তু এই ভাইরাসগুলো তৈরি করে না, বরং এগুলো আমাদের শরীরের প্রতিরক্ষামূলক ব্যবস্থার বহিঃপ্রকাশ। আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বাহিরের শত্রুকে রুখতে শরীরে বাড়িয়ে দেয় তাপমাত্রা, যা জ্বর রূপে প্রকাশ পায়। আর ভাইরাসের কারণে রক্তনালীতে যে প্রতিক্রিয়া তৈরি হয় তার বহিঃপ্রকাশ হয় লালচে দানা বা র্যাশ হিসাবে।
আমাদের ভেতর যাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা তেমন শক্তিশালী নয়, বা শিশু কিশোর এবং গর্ভবতী নারী, তাদের এই ভাইরাসগুলোর কারণে তৈরি হওয়া শারীরিক প্রতিক্রিয়া ভিন্ন ধরনের কিছু জটিলতা তৈরি করতে পারে। যেমন রুবেলা ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে বা রুবেলা রোগ হলে গর্ভবতীর অনাগত সন্তানটি জন্মগত অন্ধত্ব বরণ করতে পারে, বধিরতা অথবা হৃদরোগেও আক্রান্ত হতে পারে। তবে যেটিকে আমরা প্রকৃত হাম বলি বা চিনি, অর্থাৎ মিজলস ভাইরাস দ্বারা আক্রান্ত হলে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেক সময় হয়ে যায় খুবই তীব্র। যেমন এর ফলে নিউমোনিয়া অথবা ব্রেইন ইনফেকশনের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, যা আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে এগুলো আসলে ভাইরাসগুলো সৃষ্টি করে না। এগুলো আমাদের শরীরের নিজস্ব প্রতিরক্ষামূলক ব্যবস্থা ভাইরাসগুলো দমন করতে যেয়ে যখন দুর্বল হয়ে পড়ে, তখন ব্যাকটেরিয়ার বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার জন্যই সৃষ্টি হয়। যার কারণে খুব স্বাভাবিকভাবেই এই ভাইরাসগুলো দ্বারা আক্রান্ত হলে সব সময় আমাদের চেষ্টা করা উচিত নিজেদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখা। যেহেতু এই ভাইরাসগুলো আমাদের শরীরে র্যাশ হওয়ার আগের 4 থেকে 7 দিন এবং র্যাশ হওয়ার পর আরও 4 থেকে 7 দিন পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে এবং এদের ধ্বংস করবার কোনো ঔষধ নেই, তাই ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখাই একমাত্র উপায় এই ধরনের সেকেন্ডারি ইনফেকশন হতে বাঁচবার। তাছাড়া পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশনের জন্য ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিকের মতো ঔষধগুলো সেবন করতে হতে পারে। রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত রাখতে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ভিটামিন এ, যা এই ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর। গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক বা কলিজার মতো খাবারগুলো এই ভিটামিনের বড় উৎস। তাছাড়া লেবু, পেয়ারা সহ বিভিন্ন প্রকার ফল যেমন ভিটামিন সির চাহিদা মেটাবে, তেমনি শিমের বিচি, বাদাম, মাংস ও দুধ জাতীয় খাবার মেটাবে জিঙ্কের চাহিদা। এছাড়াও আদা, রসুন ও হলুদ থেকে প্রাকৃতিক উপায়ে পেয়ে যাবেন অ্যান্টিঅক্সিডেন্ট। আর প্রোটিনের চাহিদা মেটাতে মাছ, মাংস, ডিম ও ডাল খেতে হবে। আর এর সাথে পর্যাপ্ত জল ও তরল জাতীয় খাবারের পাশাপাশি নিতে হবে পর্যাপ্ত বিশ্রাম। এই ভাইরাসগুলো এমন মানুষকে খোঁজে যার কখনো এই অসুখগুলোর একটিও হয়নি, বা তার দেহে অ্যান্টিবডি এই নির্দিষ্ট ভাইরাসগুলোকে চেনে না। যদি এমন একটিও মানুষ না পাওয়া যায়, তাহলে এই ভাইরাসগুলো পৃথিবী হতেই বিদায় নিতে বাধ্য হবে। যার কারণে সবচেয়ে নিরাপদ ও সহজ উপায় হল ইপিআই এর আওতায় এমআর টিকার ডোজ শিশুকে নিশ্চিত করা, যাতে শিশুটি সহ পৃথিবীর প্রতিটি মানুষ নিরাপদ থাকতে পারে।